মহিলা ডেলিভার কনফারেন্স 2026 আর এর সাথেই আসছে একটা অস্ট্রেলিয়ান স্কলারশিপ। তো এই দারুণ সুযোগটা নিয়েই আজকে আমরা একটু কথা বলবো। যা যা তথ্য পেয়েছি সেগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। একদম। আমাদের মূল লক্ষ্য আসলে এই স্কলারশিপটা যেটা নাকি সম্পূর্ণ ফান্ডেড সেটার খুঁটিনাটি জানা। এটা কিন্তু বিশেষ করে ওশিনিক প্যাসিফিক অঞ্চলের তরুণ নেতা নেত্রীদের কথা ভেবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, যারা মহিলা অধিকার, লিঙ্গ সমতা এইসব বিষয় নিয়ে আগ্রহী। ঠিক তাই। আর কনফারেন্সটা তো হচ্ছে অস্ট্রেলিয়ার নামে, মানে মেলবর্নে, সম্ভবত 2026 সালের এপ্রিলে। হ্যাঁ, এপ্রিলে। আর সবচেয়ে আকর্ষণের বিষয় যেটা আপনি বলছিলেন সেটা হলো এটা সম্পূর্ণ ফান্ডেড, মানে খরচের চিন্তা প্রায় নেই। এই সম্পূর্ণ ফান্ডের ব্যাপারটা একটু ভাঙা যাক। মানে মহিলা ডেলিভার কনফারেন্স তো বেশ বড় একটা প্ল্যাটফর্ম, তাই না? বিশ্বজুড়ে নারী অধিকার, লিঙ্গ সমতা, স্বাস্থ্য এইসব নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা সম্মেলন। আর সম্পূর্ণ ফান্ডেডের মানে হল যারা নির্বাচিত হবেন তাদের জন্য খরচের প্রায় সবটাই কভার করা হবে। যেমন কি থাকছে এর মধ্যে? মানে তালিকাটা তো বেশ লম্বা মনে হলো যা দেখলাম। হ্যাঁ, বেশ ভালো ব্যবস্থাই করা হয়েছে। এর মধ্যে ধরুন পুরো রেজিস্ট্রেশন ফিটাই লাগছে না। ২৬ থেকে ৩০ এপ্রিল মানে ওই কনফারেন্সের সময়টার হোটেলে থাকার খরচটা ওরা দেবে। আচ্ছা। ইকোনমি ক্লাসে যাওয়া আসার প্লেনের টিকিট, ভিসা ফি বা ধরুন যাতায়াতের অন্য যা যা আনুষঙ্গিক খরচ থাকে সেটাও ধরা আছে। সত্যি? বাহ! এখানেই শেষ নয়, ওখানে থাকাকালীন স্থানীয় পরিবহন বা খাবারের জন্য একটা দৈনিক ভাতাও দেয়া হবে। ট্রাভেল ইন্স্যুরেন্সও থাকছে। দারুণ তো। মানে অংশগ্রহণের জন্য আর্থিক দিকটা নিয়ে ভাবতেই হচ্ছে না প্রায়। একদম। এমনকি যদি কারোর প্রয়োজন হয়, মানে কোনো সাপোর্টের জন্য একজন সঙ্গীকে নিয়েও যাওয়ার ব্যবস্থায় ওরা সাহায্য করবে। এটা তো অসাধারণ। আচ্ছা, তাহলে এই সুযোগটা পাওয়ার জন্য যোগ্যতাগুলো কি রাখা হয়েছে? কারা আবেদন করতে পারবেন? যোগ্যতাগুলো কিন্তু বেশ নির্দিষ্ট। প্রথমত বয়স। ১ জানুয়ারি ২০২৬-এ বয়স হতে হবে ৩০ বছরের নিচে। ওকে, ৩০-এর কম। হ্যাঁ, আর আবেদনকারীকে অবশ্যই ওশেনিক প্যাসিফিক অঞ্চলের কোনো দেশের নাগরিক হতে হবে অথবা বর্তমানে সেখানে বসবাসকারী হতে হবে। আর কমিউনিটির কাজে যুক্ত থাকাটাও তো জরুরি বলছিলেন। খুব জরুরি। মানে কমিউনিটিতে কোনো না কোনোভাবে সক্রিয় থাকতে হবে। ধরুন ভলেন্টিয়ার হিসেবে কাজ করা, কোনো সংগঠন চালানো বা ইয়ুথ লিডারশিপে অভিজ্ঞতা থাকা, এই ধরনের বিষয়গুলো ওরা দেখবে। আচ্ছা। আর ডেডলাইনটা মনে রাখা দরকার। আবেদনের শেষ তারিখ কিন্তু ১০ আগস্ট ২০২৫। খুব বেশি সময় নেই হাতে। এই যে ওশেনিক প্যাসিফিক অঞ্চল বলছেন, এটা নিয়ে কি তথ্যে আরও একটু পরিষ্কার করে বলা আছে? মানে কোন কোন দেশের মধ্যে পড়ছে? দেখুন, নির্দিষ্ট দেশের তালিকা কিন্তু দেওয়া নেই। সাধারণত এই টার্মটা দিয়ে পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া মানে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ আর তার আশেপাশের দেশগুলোকেই বোঝানো হয়। তবে একদম নির্দিষ্ট লিস্ট এখানে উল্লেখ করা হয়নি। বুঝলাম। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করলাম, প্রান্তিক বা কম প্রতিনিধিত্ব থাকা গোষ্ঠীর সদস্যদের যেন বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে, তাই না? ঠিক ধরেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। ওরা উল্লেখ করেছে যে যেমন ধরুন আদিবাসী বা ফার্স্ট নেশনস কমিউনিটি সদস্য, LGBTQIA+ কমিউনিটি সদস্য, হ্যাঁ। বা ধরুন প্রতিবন্ধী ব্যক্তি, শরণার্থী বা যারা দেশের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন, এমনকি নিম্ন আয়ের পরিবার থেকে আসা কিশোরী বা তরুণ নারীরাও, এদের আবেদনকে বিশেষভাবে স্বাগত জানানো হচ্ছে। তার মানে শুধু পরিচিত মুখ বা প্রতিষ্ঠিত নেতৃত্ব নয়, বরং নতুন বা যাদের কথা কম শোনা যায় তাদের তুলে আনার একটা চেষ্টা এখানে স্পষ্ট। একেবারে। আর এটাও বলা আছে যে যারা আগে এই স্কলারশিপটা পাননি তাদেরও অগ্রাধিকার দেওয়া হবে। বোঝাই যাচ্ছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে নতুন কণ্ঠস্বরকে সুযোগ দেওয়াই লক্ষ্য। হ্যাঁ, এটা তো সত্যি একটা অসাধারণ সুযোগ যা তথ্যে বলা হচ্ছে। বিশেষ করে যারা লিঙ্গ সমতা, নারী অধিকার এইসব নিয়ে একদম তৃণমূল স্তরে কাজ করছেন তাদের জন্য। একদম। তাহলে যদি একটু গুছিয়ে বলি, ওশানিক প্যাসিফিক অঞ্চলের তরুণ কমিউনিটি লিডারদের জন্য, বিশেষ করে যারা প্রান্তিক গোষ্ঠী থেকে আসছেন, তাদের জন্য অস্ট্রেলিয়ায় একটা বড় আন্তর্জাতিক সম্মেলনে সম্পূর্ণ খরচে যোগ দেওয়ার একটা দারুণ সুযোগ। আর আবেদনের শেষ তারিখ মনে রাখতে হবে ১০ আগস্ট ২০২৫। হ্যাঁ, আর সবশেষে একটা প্রশ্ন বা ভাবনার জায়গা রেখে যাই হয়তো। এই সম্মেলনে অংশগ্রহণ করা তো একটা বড় অভিজ্ঞতা বটেই, কিন্তু এই অভিজ্ঞতাটা আসলে ওই তরুণ নেতাদের নিজের কমিউনিটিতে ফিরে গিয়ে তাদের ভবিষ্যতের কাজকে কিভাবে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। ঠিক।
মানে এই যে কিছু নির্দিষ্ট কণ্ঠস্বরকে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, সেটার দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হতে পারে? বিশেষ করে ওশানিক প্যাসিফিক অঞ্চলে লিঙ্গ সমতার বৃহত্তর আন্দোলনে এটা কিভাবে ভূমিকা রাখতে পারে? এটা নিয়ে নিশ্চয়ই ভাবা যায়।